আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। দীর্ঘ ১১২ দিন বন্ধ থাকার পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে সক্রিয় করার দাবি তাদের। উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, জুলাই আগস্ট বিপ্লব ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইকবাল অনিকা রিপোর্ট থাকছে, বিস্তারিত জানাচ্ছেন শাকিবুর রহমান। ভোরের সূর্যোদয়ের পরপরই প্রাণের ক্যাম্পাসে আসতে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঈদের ছুটি, কোটা সংস্কার আন্দোলন ও জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন সহ নানা কারণে জুনের ২ তারিখ থেকে ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। রোববার আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু হয়, তবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর। দীর্ঘ সময় পাঠদানের বাইরে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত। অবশেষে সেই ক্যাম্পাসে আমরা কিন্তু ক্লাস করতে পারছি এবং বলা যায় ক্যাম্পাসের প্রাণ ফিরে এসেছে। বড় একটা সময় আমরা এক্সপেকটেশনস ছাড়া আমরা ফ্রেন্ডে বাইরে ছিলাম, ক্যাম্পাসের বাইরে ছিলাম, ইভেন আমরা হলেও থাকতে পারছিলাম না। তো ফিরে ভালো লাগছে, এক্সপেকটেশনস বেশি। লেজুর ভিত্তিক রাজনীতির অবসান চান তারা। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ সব হল সংসদ নির্বাচনের আয়োজনের দাবি তাদের। লেজুর ভিত্তিক রাজনীতি বিশেষ করে আমরা সেটা মুক্তি চাই। আমরা চাই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস। এই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকলে আমরা সর্বোচ্চ দিতে পারবো। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সহকারী প্রক্টর। নির্বাচিত ছাত্র প্রতিনিধিত্বের যে কাঠামোটা আছে সেটা যদি খুব অ্যাক্টিভ করতে পারতাম তাহলে আর এই প্রশ্নগুলো আসতো না। তো আমরা সেদিকেও আগাবো, তবে সেটি যে আজকেই সমাধান হবে এমনটাও নয়। সকালে সিনেট ভবনের সামনে গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন শিক্ষকরা। উপাচার্য বলেন, শিক্ষক শিক্ষার্থীরা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে। চ্যালেঞ্জ রয়েছে, কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা নিরসনে কাজ চলছে বলেও জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। জানাবেন যে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতির হার কেমন দেখছেন, এবং জানাবেন যে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর কোনো তৎপরতা আছে কিনা। হাবিবা, ধন্যবাদ আপনাকে। তো এই মুহূর্তে আছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনি জানেন যে ১১২ দিন পর ক্যাম্পাস বন্ধ থাকার পর আজকে কিন্তু ক্যাম্পাস খুলেছে। ক্যাম্পাসে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের পাঠদানে যোগ দিয়েছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন দীর্ঘ সময় ক্যাম্পাস বন্ধ থাকার পর তারা উচ্ছ্বসিত এবং তারা ক্যাম্পাসে যোগদান করতে পেরে তারা উচ্ছ্বসিত এবং তারা তাদের বন্ধুবান্ধবদের যারা আছে তাদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়েছে। এবং শিক্ষার্থীরা একটা দাবি তুলেছেন যে এই ক্যাম্পাসে যাতে লেজুর ভিত্তিক যে রাজনীতিতে গেল ১৫ বছর ক্যাম্পাস কক্ষিভূত ছিল, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং সেই এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে। ছাত্ররা কিন্তু বারবার বলছেন এই বিষয়টি। এবং এখানে যে ডাকসু রয়েছে ছাত্র সংসদ, সেই ডাকসুর চালু করে নির্বাচন দ্রুত দিতে বলে এবং শিক্ষার্থীদের যা নৈতিক যে দাবি দেওয়া রয়েছে সেগুলো বাস্তবায়ন হবে। এবং আমরা এখানে যে ছাত্র রাজনীতির যে সংগঠনগুলো রয়েছে তাদের যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য থেকে কোনোভাবেই বেরিয়ে আসা সম্ভব নয় এবং সেটাকে যে ঐক্যমত গড়ে তোলে এবং যাতে গঠনমূলকভাবে রাজনীতি করা যায় সেই বিষয়গুলোই তুলে আনতে হবে। এবং এখানে আমাদের সঙ্গে রয়েছেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। তার সঙ্গে আমরা কথা বলবো যে সাধারণ শিক্ষার্থীরা যে আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে দাবি তুলেছে সেটি কতটা যৌক্তিকতা রয়েছে, যে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের একটা দাবি তুলেছে সেটার কতটুকু যৌক্তিকতা মনে করেন আপনি? দেখুন, বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টিলগ্ন থেকে ছাত্র রাজনীতি ছিল। ছাত্র রাজনীতি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো ছাত্র রাজনীতি করতে পারবে। কিন্তু বর্তমানে যে আপনার ৫ই আগস্টের পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা কিন্তু আপনার ১৯৫২ সালের ভাষা আন্দোলন দেখে নাই, ৬২-র শিক্ষা আন্দোলন দেখে নাই, ৬৬-র ৬ দফা দেখে নাই। আপনারা এখন কোন প্রক্রিয়ায় রাজনীতি করলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আপনাদের গ্রহণযোগ্যতা ফিরে আসবে?
আমরা বিশ্বাস করি যে এখন আমাদের রাজনীতির গুণগত পরিবর্তন হতে হবে। ছাত্রলীগের যে তাণ্ডব ছিল, গেস্টরুম কালচার ছিল, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের রাজনীতি হবে এখন ছাত্রবান্ধব এবং ক্যাম্পাস বান্ধব, শিক্ষার্থী বান্ধব। ধন্যবাদ আপনাকে। তো হাবিবা, শুনছিলেন যে এখানে যে ছাত্রদল নেতা রয়েছেন তিনি বলছেন যে 15 বছর যে লেজুর ভিত্তিক রাজনীতি ছিল সেখান থেকে বেরিয়ে আসলেই ছাত্র রাজনীতির একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ অবস্থা। হাবিবা, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে একই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, গতরাতে গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় জড়িত অন্যদেরকে আটকের চেষ্টা চলছে। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত মাদ্রাসা ছাত্র সাইমুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে যৌথ বাহিনী কাজ করছে। যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আদাবর ও তেজগাঁও থানায় দুটি মামলায় আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, জোনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে আদেশ দেন। এদিন সকাল 8টার আগে কড়া নিরাপত্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সহ আসামিদের হাজির করা হয়। আপনারা জানেন যে পুলিশের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ সেখানে ছিল এবং সেও একজন যুবলীগের প্রেসিডেন্ট সদস্য। সে জায়গায় ছিল, থেকে তারা গুলি চালায়, এতে রনি নিহত হয়। এই মামলায় তার বিরুদ্ধে প্রথমে রিমান্ডে নেওয়া হয়। এখন আজকেও আবার পুলিশ অভিযোগ জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ড চান এবং 5 দিন রিমান্ড প্রার্থনা করেন। সেখানে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে রিমান্ড, এই বারবার রিমান্ড চাওয়া, এটা সংবিধান লঙ্ঘন, কনস্টিটিউশন লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি। রাঙামাটিতে জারি করা 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এই কথা জানান। এই সময় পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। তারা শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজারের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। সহিংসতার ঘটনায় রাঙামাটিতে 2টি মামলা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে 3 পার্বত্য জেলায় ডাকা 72 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল থেকে বন্ধ রয়েছে সড়ক পথের যানবাহন ও নৌযান চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এদিকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে, তবে বান্দরবানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের কারণে মেঘের রাজ্যখ্যাত সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় 1,500 পর্যটক। প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। টলারে ফলগুলি রোদের মধ্যে নষ্ট হচ্ছে, জ্বলে যাচ্ছে। পাকা কলা, পাকা জাম্বুরা, পাকা পেঁপে সব জ্বলে নষ্ট হয়ে যাচ্ছে। ওটা তো আমরা জানি না। এখানে আসার পর থেকে কালকে থেকে আমরা গাড়ি পাচ্ছি না, কোনো ব্যবস্থা নেই, আমরা মাল নিয়ে যাইতে পারতেছি না। প্রতিদিনের টুরিস্টগুলো আসলে অত্যন্ত ভোগান্তির ভিতরে আছে। সাজেকে কিছু আটকা আছে, এখানে আটকানো আছে। আমরা বাইক দিয়ে ভাড়ামারি খাগড়াছড়ি থেকে, এখন অবরোধ দিচ্ছে। অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না। পাওয়ার খবর জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। ইয়াসিন, জানাবেন যে অবরোধ চলায় পাহাড়ের জনজীবন কতটা বিপর্যস্ত এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মানুষ কতটা বিপাকে পড়েছে? হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, গতকাল থেকে রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে সড়ক ও নৌপথে অবরোধ চলছে। অবরোধের কারণে মূলত রাঙ্গামাটি জেলা থেকে কোনো ধরনের যানবাহন রাঙ্গামাটির বাইরে যাচ্ছে না এবং রাঙ্গামাটির বাইরে থেকে কোনো ধরনের যানবাহন রাঙ্গামাটিতে প্রবেশ করছে না। এছাড়াও রাঙ্গামাটির সাথে যোগাযোগের একমাত্র নৌপথে যে সমস্ত নৌযানগুলো, সেই নৌযানগুলো চলাচল করছে না।
খুব প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বেরোতে পারছে না। যারা ঘরের বাইরে বের হচ্ছেন তাদের দুর্ভোগের মূলত শেষ নেই। তারা গাড়ি পাচ্ছে না, পায়ে হেঁটে তাদেরকে গন্তব্যস্থলে যেতে হচ্ছে। এদিকে আজকে বেলা 11টায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় জেলা প্রশাসনের গাড়িকৃত 144 দ্বারা প্রত্যাহার করা হয়েছে। আমরা খবর পেয়েছি সাজেকে বেশ কিছু পর্যটক আটকা পড়েছে, তাদেরকে সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হবে বলেও খবর পাওয়া গেছে। এদিকে আর কি কথা বলে রাখি, শুক্রবার যে সমস্ত কাঁচামাল জেলার বিভিন্ন উপজেলা থেকে এসেছে সেই সমস্ত কাঁচামাল কাপ্তাই হ্রদের বোটেই মূলত পচে নষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন এতে তাদের প্রায় 2 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। আর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে গেলে গত 2 দিনের অবরোধে রাঙ্গামাটি জেলার কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রশাসনের এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। আজকে সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রিজিয়ন কমান্ডার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং তারা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চ্যালেঞ্জ কম নয়, তবে মোকাবেলার সক্ষমতা রয়েছে। সেনাবাহিনীর সদস্যদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা মনে করেন এর ফলে শৃঙ্খলা ফেরানো সহজ হবে। পুলিশ যতদিন সক্রিয় না হচ্ছে ততদিন সেনা সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। সাদিয়া কানেজির রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনা সরকার পতনের পর মনোবল হারিয়ে আস্থা সংকটে পুলিশ সদস্যরা। সেই সুযোগে বেড়েছে অপরাধ প্রবণতা, গণপিটুনিতে মৃত্যু, ধর্মীয় স্থাপনায় হামলা, নারীদের উপর আক্রমণ, এমন নানা ঘটনায় উদ্বেগ বাড়ছে। এমন অবস্থায় 16 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। সেনা সদস্যদের এই ক্ষমতা দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ও যথাযথ আইন প্রয়োগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মত নিরাপত্তা বিশ্লেষক নাইম আশফাকের। আর্মিকে যে কাজটা দেওয়া হয়েছে এটা কাইন্ড অফ কুইক রেন্টালের মতো। আর্মিকে যদি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি না দেয়া হয় তাহলে পুলিশের যে বেসিক যে কাজগুলো আছে, যে কোনো জনকে গ্রেপ্তার করা, যে কোনো জনকে তল্লাশি করা, ওয়ারেন্ট ইস্যু করা, এই সকল কাজগুলো যদি না থাকে তাহলে যারা সন্ত্রাসী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে না। তবে ক্ষমতার অপব্যবহার যেন না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শও তার। এখনো কিন্তু ভেস্টেড কোয়ার্টার যারা আছে তারা দেশকে কিন্তু অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করবে। সো আর্মিকে ফলস পজিশনে পাঠানোর জন্য বা ফলস পজিশনে ফেলার জন্য কিন্তু কিছু কিছু মহল আছে বা তারা কাজ করে যাচ্ছে এবং করে যাবে। সো ওইটাকে গার্ড যেন করা হয়, কোনো অবস্থাতে যেন মিসইউজ না হয়। সেনা সদস্যরা মব জাস্টিস কিংবা সহিংসতার মতো বিশৃঙ্খল পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলা করবে বলে আশা সাবেক সচিব আবু আলম শহীদ খানের। সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে তারা কাজ করবেন। আর পুলিশের কাজ কিন্তু অনেক বিস্তৃত। তারা তো কোনো জিডি গ্রহণ করবেন না, তারা কোনো অফিসে বসবেন না। এটা একটা সুনির্দিষ্ট কতগুলো বিধান আছে, সেই বিধান অনুযায়ী তারা মব কন্ট্রোল যে হচ্ছে, যে মবক্রেসি তৈরি হয়েছে, চারিদিকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে ডিস্টারবেন্সটা হচ্ছে, এই সব মিলিয়ে এই ডিস্টারবেন্সটা আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ফিরিয়ে আনা, সেটাকে পাকাপোক্ত করা এবং কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এটার জন্য তাদের কাজ করতে হচ্ছে। পুলিশের মনোবল ফেরাতে দেশের মানুষেরও দায়িত্ব আছে বলে মনে করেন তিনি। এই 1861 সালের পরে এটা অনেক বড় ধাক্কা, যে তাদের টপে যারা থাকবেন তারা নেতৃত্ব দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসবেন এবং তাদেরকে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করবেন। এবং আরও যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের সাপোর্ট। আমি বলছি যে জনগণের সমর্থন, কেন পুলিশ ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না, এটা প্রমাণিত হয়ে গেছে। সেনা সদস্যদের পাশে পুলিশ সদস্যরাও নিজ দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে বিরোধ তৈরির সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এই সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
সারা দেশে যৌথ বাহিনীর অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। রাত 2টার দিকে বিজয় সরণি এলাকায় সন্দেহভাজন গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাই করতে দেখা গেছে সেনাবাহিনীকে। এ সময় বেপরোয়া চলাচল আইন অমান্য ও কাগজপত্র না থাকায় বেশ কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়। এছাড়াও কয়েকজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তারা গণতন্ত্রকে হত্যা করেছে, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছে, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, নির্বিচারের মাধ্যমে দুর্বৃত্তরা রাজনীতি থেকে বেরিয়ে যাবে, ভালো রাজনীতিবিদরা দায়িত্বে আসবে। আওয়ামী সরকার দেশে ভারতীয়দের সুযোগ করে দিয়েছে বলেও অভিযোগ করেন হাফিজ উদ্দিন আহমদ। আমাদেরকে জুজুর ভয় দেখাতো, আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি কিছু করলে ভারতীয় বাহিনী এসে পড়বে। এখন বাংলাদেশের তরুণ যুবক ছাত্রদের পিতামাতারা যে সাহস দেখিয়েছেন, এই দেশে কি আর কোনোদিন বিদেশি শক্তি আসার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আমাদের মানব সম্পদ আছে, এমনই মানব সম্পদ যারা নিরস্ত্র হয়েও হেলিকপ্টার গানশিপের বিরুদ্ধে ট্যাঙ্কের এপিসির সামনে বুক পেতে দিয়ে যুদ্ধ করতে পারে। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন চলাকালে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করবেন ডক্টর ইউনূস। ঢাকার একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেটের সঙ্গেও ডক্টর ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ সদর দফতরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের বিশাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। ভারতের রপ্তানির খবরে ইলিশের বাড়ি চাঁদপুরের মোকামেও জাতীয় মাছের দাম বেড়েছে লাফিয়ে। রাজধানীর বাজারে লেগেছে আগুন, ফলে দাম কমে ইলিশ খাওয়ার আশায় ঘুরে বালি। ভরা মৌসুমে অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে হতাশ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, নদীতে মাছ কম ধরা পড়ায় বেড়েছে দাম, তার উপর আছে রপ্তানির প্রভাবও। এদিকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে অন্তর্বর্তী সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছেন আইনজীবী মাহবুবুল হাসান। মাদুর রহমান রুবেলের রিপোর্ট জানাচ্ছেন, বিস্তারিত সহায়তা করেছেন চাঁদপুর প্রতিনিধি শরীফ চৌধুরী। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্গাপূজায় ভারতে ইলিশ উপহার রেওয়াজে পরিণত হয়েছিল। মৎস্য অধিদপ্তরের হিসেবে গত 4 বছরে ভারতে রপ্তানি হয় ৫,৫৪১ মেট্রিক টন ইলিশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছিলেন, এবার ভারতে ইলিশ পাঠানো হবে না। 1.5 মাস না যেতেই দেশটিতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির ঘোষণা দেন সরকার। রপ্তানির খবরে চাঁদপুরে হু হু করে বাড়ছে রূপালী ইলিশের দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি মাছটির দাম বেড়েছে 1 থেকে 200 টাকা। মাছের দাম অনেক চওড়া, মানে মাছ কিনতে এসে খুবই হতাশ হলাম। এখানে দেখতেছি ঢাকার তুলনায় দামটা খুবই বেশি চওড়া। 2 দিন আগে যে ইলিশ 15 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হতো, রপ্তানির খবরে রাজধানীর বাজারে তার দাম উঠেছে 1700 থেকে 1800 টাকায়। আর 1 কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি দরে। ইলিশের দাম একটু বেশি, এখন কেজি ব্যালেন্সটা চলতেছে 1700। এর মধ্যে দিন একটু চাপ দিছে, এই হিসাবে একটু বাড়তি। দেশের মানুষকে ইলিশের স্বাদ গ্রহণ করতে না দিয়ে ভারতে রপ্তানির সিদ্ধান্তে ক্ষোভ জানান ক্রেতারা। ইলিশ মাছ খাওয়ার ব্যাপারে যে আশাটা করছিলাম, সেই আশা পূরণ হয়নি। যেটা ইলিশ না যাওয়ার কারণে কিছুটা বাজার কমতি ছিল, এখন যে সিদ্ধান্ত নিতেছে ইলিশ মাছ বাজারে, যদি ইলিশ মাছ ইন্ডিয়া নেয় তাহলে মাছের বাজার আরো অনেকটা বাড়বে। আমরাই তো খেতে পারবো না, ভারত তো দিব দূরের কথা, কিভাবে সরকার দিব এটা সরকারই ভালো জানে। ভারতের সাথে শেখ হাসিনার ইলিশ নীতি এখনো বহাল রয়েছে বলে মনে করেন অনেকে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত 22 দিন ব্যাপী ইলিশ ধরা ও বাজারজাত বন্ধ থাকবে বলেও জানান উপদেষ্টা ফরিদা আক্তার।
ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। যদি এর প্রভাবে দাম বাড়ে, সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। এই জন্যে যে আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধহয় 5 লাখ টন, 5,30,000 টন হয়েছে। এর মধ্যে 3,000 টন অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু গত বছরও এই 3,000 টনের বেশি অনুমতি দেওয়ার পরেও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি। ইলিশের বাজার পরিস্থিতি জানাতে বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। জানাবেন যে ইলিশের সরবরাহ কেমন দেখছেন এবং বাজার দর নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে? আমি এখন রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনা পাথরঘাটা। এখানে কিন্তু আমি যদি জানাতে চাই আজকের যে বাজার পরিস্থিতি, আজকে কিন্তু যে 1 কেজির উপরে যে ইলিশ রয়েছে তা কিন্তু বেচা কেনা হয়েছে 70,000 টাকা থেকে 75,000 টাকা মন কিন্তু, এবং এর নিচে যে রয়েছে 800 গ্রাম থেকে 900 গ্রাম সাইজের যে ইলিশ রয়েছে তার মন কিন্তু বিক্রি হয়েছে প্রায় 50 থেকে 60,000 টাকা দরে কিন্তু এখানে বিক্রি হয়েছে। আমরা ব্যবসায়ীরা কিন্তু অনেকে জানিয়েছেন, এবং আমি যদি দেখাতে চাই এখানকার এই বন্দর কিন্তু একদম এখন ফাঁকা শূন্য। যে মাছের সরবরাহ কিন্তু যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে কিন্তু মাছের সরবরাহ কিন্তু অনেকটা কম, এবং জেলেরা কিন্তু সাগরে দিন দিন বৈরী আবহাওয়া থাকার কারণে কিন্তু তারা সঠিকভাবে মাছ শিকার করতে পারছে না। এতে কিন্তু যেমন লোকসানের মুখে পড়েছেন যারা মালিকরা রয়েছেন, আড়তদার থেকে শুরু করে কিন্তু জেলে পর্যায়ে পর্যন্ত, এবং মাছের দাম খুবই দাম বৃদ্ধি পায় যে কারণে এখন ভরা মৌসুম, কারণ এই মৌসুমে কিন্তু অন্যদিকে 22 দিনের যে ইলিশ রক্ষার যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা কিন্তু আর মাত্র বাকি 1 মাস রয়েছে। এখনই কিন্তু ইলিশের ভরা মৌসুম, কারণ গত বছর কিন্তু এই মৌসুমে কিন্তু ইলিশের একদমই দাম কম ছিল। যে 1 কেজির উপরে যে ইলিশ ছিল তা কিন্তু যে স্বাভাবিক ছিল, কিন্তু এখন এই ভারতে ইলিশ রপ্তানি করার পরে কিন্তু যে মৎস্য বন্দরে কিন্তু যে ইলিশের সরবরাহ দাম অনেক বৃদ্ধি পেয়েছে, এবং যে সাধারণ যারা মানুষ রয়েছে তাদের কিন্তু হাতের নাগার বাইরে চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। মৃত্যুর পরিসংখ্যান খানিকটা কমে এলেও সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পরিসংখ্যান বলছে এবছর এখন পর্যন্ত 23,108 জন রোগীর মধ্যে কেবল চলতি সেপ্টেম্বর মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 10,267 জন। গড়ে প্রতিদিন রোগী ভর্তির সংখ্যা 489 জন। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়তি রোগীর চাপে খানিকটা হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ আর চিকিৎসকদের। অন্যদিকে রোগীর স্বজনদের অভিযোগ, চলতি বছর মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বেড়ে চলেছে মশার উৎপাত, বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিসংখ্যান। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদীর পানি কেবল রাজনীতি নয়, একটি কূটনৈতিক ও অর্থনৈতিক সঙ্গেও সম্পর্কিত। সকালে ফেনীর পরশুরামে নিজকালী কাপুর এলাকায় মুহুরী নদীর বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রতি বছর বন্যায় দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাই আন্তর্জাতিক অঙ্গনে মানবিক কারণে হলেও দুই দেশের পানি ব্যবস্থাপনা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক জায়গায় বসতে হবে। দেশের পুঁজি বাজারে নজরদারি শক্তিশালী করতে সার্ভিলেন্স ব্যবস্থার উন্নতি করবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সকালে রাজধানীর আগারগাঁওয়ের সংস্থাটির কার্যালয়ে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, বর্তমান সার্ভিলেন্স সফটওয়্যার অত্যন্ত দুর্বল এবং 2012 সালের পর আর আপডেট করা হয়নি। সিস্টেমটির উন্নয়নে বিশ্ব ব্যাংকের কাছে কারিগরি সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি বলেন, বাজার সংস্কারের সুশাসন নিশ্চিত করবে কমিশন, তবে বিএসইসিতে প্রবেশে কড়াকড়ি আরোপের কারণে ব্রিফিংয়ে সাংবাদিকদের তোপের মুখে পড়েন বিএসইসির চেয়ারম্যান। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।